ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমাদের মধ্যে যারা সেমিস্টার 2 এর স্টুডেন্ট আছো এবং তোমাদের জেনারেল এমডিসি 2 বা সিসি 2 পেপার হিসাবে হিস্ট্রি আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে আমি সাজেশনস আজকে থেকে দেওয়া শুরু করব, ঠিক আছে। তার আগে আমি কোশ্চেন্স প্যাটার্ন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, যারা অনার্স আছো তারাও এই ভিডিওটি দেখতে পারো, তোমাদের দুজনেরই সিলেবাস সেম আছে, মাইনর পেপারও সেম, ঠিক আছে। দেখে নাও। প্রথমে আমি কোশ্চেন্স প্যাটার্নটা বলে দিই। দেখো, যারা হিস্ট্রি এমডিসি অর্থাৎ জেনারেল পেপার, এমডিসি জেনারেল তোমরা জানো। দেখো, তোমাদের 75 মার্কসের টোটাল এক্সাম হবে। তার মধ্যে তোমাদের 3টি প্রশ্ন প্রথমে থাকবে বিভাগ কতে, 6টা প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো প্রত্যেকটার মার্কস থাকবে 5 মার্কস, অর্থাৎ এখান থেকে তোমাদের কভার হবে 15। তারপরে বিভাগ খ যেটা থাকবে, এখানে টোটাল 4টে প্রশ্ন দেওয়া থাকবে, 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটার মান কত থাকবে? 10। দেখো এখানে লেখা আছে 10, অর্থাৎ এখান থেকে 20, তাহলে উপর থেকে 15, এখান থেকে 20, টোটাল কত হলো? 35। তারপরে হচ্ছে তোমার, দেখো এখানে বিভাগ গ যেটা আছে, এখানে তোমাদের 4টে প্রশ্ন দেওয়া থাকবে 20 মার্কসের। তোমাদের লিখতে হবে যে কোনো দুটোর উত্তর, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের কভার হবে 20 × 2 40, অর্থাৎ উপর থেকে 35, এখান থেকে 40, টোটাল 75 মার্কস কভার হচ্ছে। তাহলে তোমাদের 3 ধরনের প্রশ্ন থাকছে কি কি? প্রথমে হচ্ছে 5 নম্বরের 3টে প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের 10 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, তারপরে তোমাদের 20 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের পেপার প্যাটার্নটা থাকবে। তো দেখে নাও, আজকে যেহেতু ডে 1, আজকে সাজেশনসটা কি আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমরা রাখার চেষ্টা করি। তো এখন থেকে যেগুলো আমরা ডেলি বেসিসে দেবো, এগুলো তোমরা যদি ডেলি বেসিসে করতে পারো তাহলে তো খুবই ভালো, না হলে পরীক্ষার আগে দৌড়দৌড়ি করতে হবে, এটাই আর কি, এছাড়া আর কিছুই না। দেখে নাও, প্রথম প্রশ্ন যেটা, প্রাচীন প্রস্তর বা পুরা প্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের পরীক্ষার জন্য। দেখো, হ্যাঁ, সমস্ত আমি উত্তরগুলোও ডিসকাস করে দেবো। এছাড়াও তোমাদের এগুলো বোথ ভার্সানে পেয়ে যাবে। অনেকে বলো যে দাদা আমার ইংলিশ ভার্সানও লাগবে, হ্যাঁ, বোথ ভার্সান পেয়ে যাবে। দেখো কিভাবে পিডিএফ পাবে সেটা আমি শেষে বলে দিচ্ছি। প্রথমে দেখো, প্রাচীন প্রস্তর যুগ বা পুরা প্রস্তর যুগ ছিল মানব ইতিহাসের একেবারে প্রাথমিক সময়। এই সময় মানুষ ছিল শিকারী ও খাদ্য সংগ্রাহক। তারা গুহায় বসবাস করতো, কারণ তারা ঘর বাড়ি ইত্যাদি বানাতে তখন শেখেনি, এবং জীবিকা নির্বাহ করত প্রাকৃতিক উৎস থেকে। প্রাকৃতিক উৎস অর্থাৎ যেমন গাছের ফল মূল এবং পশু শিকার ইত্যাদি করে, ঠিক আছে। এই যুগে মানুষ পাথর দিয়ে অস্ত্র ও সরঞ্জাম তৈরি করত, যেখান থেকে প্রস্তর যুগ নামটি এসেছে। এই যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি হলো: 1, বাসস্থান ও জীবনযাপন। এগুলো জাস্ট 1 থেকে 2বার পড়লে তোমরা নিজেরাই লিখতে পারবে, এগুলো মুখস্থ করার কোনো দরকার পড়ে না। হ্যাঁ, তবে বুঝে বুঝে পড়তে হবে, এটাই। দেখো, প্রাচীন প্রস্তর যুগের মানুষ গুহা, পাথরের আশ্রয় বা বনজ ঝোপে বাস করত। তারা ঘর তৈরি করতে পারতো না, যেমনটা আমি বললাম আগে। প্রাকৃতিক দুর্যোগ, বন্য জন্তু ও শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে তারা পাহাড়ি গুহা ও নিরাপদ স্থান বেছে নিত। মানুষ তখন ভ্রাম্যমান জীবনযাপন করত, অর্থাৎ তারা এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার শেষ হয়ে গেলে ঘুরে ঘুরে বেরিয়ে তারা থাকতো, অর্থাৎ যা যাবার প্রকৃতির যাকে বলা চলে। অর্থাৎ দেখো এখানে লেখা আছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো খাদ্যের সন্ধানে। তারা দল বেঁধে থাকতো যাতে একে অপরকে সাহায্য করতে পারে। দল বেঁধে এই কারণেও থাকতো যে যাতে পশু শিকারের সুবিধা হয়, ঠিক আছে। কোনো বন্য পশু আক্রমণ করলে তার সঙ্গে মোকাবেলা করতে সুবিধা, এইসব কারণে তারা দল বেঁধে বসবাস করতো গোষ্ঠী আকারে। নেক্সট দেখো, খাদ্য সংগ্রহ ও শিকার। তাদের প্রধান কাজ ছিল শিকার করা ও ফলমূল সংগ্রহ করা। আমি প্রথম লাইনেই বলে দিয়েছি এটা। তারা বন্য পশু শিকার করে মাংস খেত এবং বনজ ফলমূল কন্দমূল খেয়ে জীবন ধারণ করত। মাছ ধরাও জানতো তারা। এই সময় মানুষ কৃষিকাজ জানতো না, তারা নিজের খাবার নিজেরাই খুঁজে বের করত এবং সঞ্চয় করত না, যা পেত তাই খেত। তাই এক জায়গায় বেশি দিন থাকতো না, অর্থাৎ যা যাবর যেটাকে বলা চলে, ঠিক আছে। এক জায়গায় বসবাস করতে করতে সেখানে ফলমূল ইত্যাদি শেষ হয়ে গেলে তারা কি করতো, অন্য জায়গায় আবার স্থানান্তরিত করতো। নেক্সট যে পয়েন্ট আছে দেখো, অস্ত্র ও সরঞ্জাম তৈরি।
প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রথম পাথর দিয়ে অস্ত্র ও যন্ত্রপাতি তৈরি করতে শিখেছিল। তারা ধারালো পাথর দিয়ে ছুরি, বর্ষা, হাতুড়ি ও কুঠার তৈরি করত। এসব ব্যবহার করে তারা পশু শিকার করত, গাছ কেটে কাঠ সংগ্রহ করত এবং খাদ্য প্রস্তুত করত। প্রথম দিকে এই পাথরগুলো ছিল খুব মোটা ও অপরিষ্কার, অর্থাৎ তারা যে ধারালো ব্যাপারটা এটা জানতো না। ধীরে ধীরে তারা পশু শিকার ইত্যাদি করতে করতে যখন বুঝতে পেরেছে, তারপর ধীরে ধীরে ধারালো আকৃতির করেছে তারা। নেক্সট যেটা দেখো, আগুন আবিষ্কার ও ব্যবহার। এই যুগের মানুষের এক বড় আবিষ্কার ছিল আগুন। তারা বজ্রপাত বা দুটি পাথর ঘষে আগুন পেতে শিখেছিল। আগুনের সাহায্যে তারা কি কি করতো? এক, রাতের অন্ধকার দূর করতে। এগুলো জাস্ট কমন সেন্স দিয়ে লেখা যায়। একটা মানুষ আগুন দিয়ে কি করবে দেখো, ঠান্ডা থেকে বাঁচতো, বন্য জন্তু তাড়াতো, খাবার রান্না করতো ইত্যাদি। তারপর দেখো ভাষার ব্যবহার। তারা তখন কোনো পার্টিকুলারলি কোনো ভাষা ছিল না। এখন যেমন বাংলা, হিন্দি, ইংরাজি, পৃথিবীতে কত ভাষা আছে, তখন কোনো পার্টিকুলার কোনো ভাষা ছিল না। তারা কি করতো? আকার, ইঙ্গিত, কোনো রকম আওয়াজ, সেগুলো দিয়ে নির্দিষ্ট কিছু বোঝানোর চেষ্টা করতো তাদের গোষ্ঠী মেম্বারকে। নেক্সট দেখো, ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা প্রকৃতিকে ভয় পেত এবং বিশ্বাস করত প্রকৃতিতে কিছু অলৌকিক শক্তি আছে, যেমন বজ্রপাত, আগুন, ঝড়, এই সবই তাদের কাছে দেবতা স্বরূপ ছিল, এখনো আছে অবশ্য। নেক্সট যেটা দেখো, চিত্রকলা ও শিল্প চর্চা। এই যুগের মানুষ গুহার দেয়ালে বিভিন্ন চিত্র আঁকতো, যেমন হরিণ, গরু, ঘোড়া, মানুষ ইত্যাদির ছবি। এবার কেন আঁকতো এক্স্যাক্টলি কোনো ধরনের মানে বোঝা যায়নি যে কি কারণে আঁকতো বা কিছু ইঙ্গিত আছে কিনা, ঠিক আছে, এই সমস্ত বোঝা যায়নি। তাই একটা ধরে নেওয়া হয়েছে যে এগুলো তারা ধর্মীয় আচার বা শিকারের পরিকল্পনা করার জন্য এখানে আঁকাউকি করতো। নেক্সট দেখো, সামাজিক জীবন ও গোষ্ঠীবাস। যেটা আগে বলা হয়েছে যে মানুষ একা থাকতো না, তারা ছোট ছোট দলে থাকতো, যাকে আমরা বলি গোষ্ঠী। প্রায় 20 থেকে 30 জন মিলে একটি গোষ্ঠী তৈরি করতো, ঠিক আছে। এবং সেই কালে নারী ও পুরুষদের বিভিন্ন কাজ আলাদা আলাদা করে দেওয়া ছিল। এখন যেমন সবাই সমান, তখন তারা কি করতো? কাজ আলাদা আলাদা ভাগ করে নিত। যে পুরুষরা শিকার করতো আর নারীরা ফলমূল সংগ্রহ করতো এবং সন্তানদের দেখাশোনা করতো। এখন সমান বললাম কারণ আলাদা বললে কিছু মানুষ খেপে যায় আবার। দেখো, পরিবর্তন ও উন্নয়ন। পুরা প্রস্তর যুগ একটানা চলেনি। শুরু হয়েছিল প্রায় 25 লক্ষ বছর আগে এবং শেষ হয় প্রায় 10,000 বছর আগে। এই দীর্ঘ সময় মানুষ জ্ঞান ও অভিজ্ঞতা ধীরে ধীরে বেড়েছে। এই যুগের শেষ দিকে মানুষ কিছু গৃহপালিত পশু যেমন কুকুর পোষ মানাতে শুরু করেছিল। কৃষিরও কিছু প্রাথমিক ধারণা হচ্ছিল, যা পরে নব্যপ্রস্তর যুগ পূর্ণত পায়। উপসংহার তোমরা লিখে নেবে, জাস্ট পড়ে নেবে একটু। আর নেক্সট যে প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা স্পার্টার শাসন পদ্ধতি আলোচনা করো। দেখো, প্রাচীন গ্রিসের মধ্যে দুটি বিখ্যাত নগর রাষ্ট্র ছিল। কি কি? এথেন্স আর একটা হচ্ছে স্পার্টা। এই দুটির মধ্যে স্পার্টা ছিল একটি শক্তিশালী এবং শৃঙ্খলাপূর্ণ সামরিক সমাজ। স্পার্টার সমাজে রাজতন্ত্র চালু ছিল, পরে তা অভিজাততন্ত্রে রূপ নেয়। ধাপে ধাপে নানা পরিবর্তনের মধ্য দিয়ে স্পার্টার সংবিধান গড়ে ওঠে। লাইকার্গাস নামের এক রাজ পরিবারের সদস্যকে স্পার্টার সংবিধান প্রবর্তক হিসাবে ধরা হয়। তার তৈরি করা শাসন ব্যবস্থার ভিত্তিতে স্পার্টা এক সংগঠিত ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়। এবারে এই যে আমি আগের প্রশ্নটা বললাম, এটা তোমরা 15 মার্কসের জন্য রেডি করবে। এটাই তোমরা জাস্ট বেশি কিছু না, 3 থেকে 4 বার রিডিং পড়ে নেবে, তারপর নিজে থেকে লেখার চেষ্টা করবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, যে প্রত্যেকটা লাইন বাই লাইন মুখস্থ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, নিজে পড়ে বুঝে যেটা লিখতে পারবে সেটাই লিখবে, যেটা বুঝবে সেটা লিখবে। নাম্বারের চিন্তা করতে হবে না, যে হয়তো অনেকে ভাবে যে আমি লাইন বাই লাইন লিখলে তবেই নাম্বার পাবো, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, একটা প্রশ্ন আমি ডিসকাস করে দিলাম, এই প্রশ্নটা একটু বলে দিচ্ছি। দেখো, স্পার্টার শাসন কাঠামো 4টি অংশে বিভক্ত ছিল। কি কি? রাজা, শাসন পরিষদ যেটা গেরুসিয়া নামে পরিচিত, আর একটা ছিল রাষ্ট্রীয় পরিষদ যেটা আপেলা, আর একটা ছিল ইফর। ঠিক আছে, এই 4টি অংশে বিভক্ত ছিল স্পার্টার শাসন। রাজার মধ্যেও 2 জন রাজা থাকতেন। একজন থাকতেন হচ্ছে এজিড বংশ থেকে, অন্যজন থাকতো কিউরিপন্ডিস বংশ থেকে। ঠিক আছে, 2 জনের আলাদা আলাদা কাজ ছিল। এগুলো তোমরা জাস্ট পড়ে নেবে। ঠিক আছে, অত্যন্ত সহজ ভাষায় লেখা আছে।
আমি আবারও বলছি, এগুলোকে লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা জাস্ট 3 থেকে 4 বার রিডিং পড়বে, রিডিং পড়ার পর যেটা নিজে বুঝতে পারবে, ঠিক আছে, সেটাই একটি খাতায় লিখবে, তাহলেই ব্যাস। আর শুধু মাঝে মাঝে রিভিশন দেবে, তাহলে তোমাদের আর এক্সট্রা করে কোনো কিছু করার দরকার নেই। তো আজকের এই ডে 1-এ এই দুটো কোশ্চেন্স ছিল, আমি এটা পিডিএফও প্রোভাইড করে দেবো। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হওনি, আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। এছাড়াও আমাদের অ্যাপ আছে একাগ্রতা ক্লাসেস, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো সমস্ত সাবজেক্টের নোটস পেতে, ঠিক আছে। আর কেউ যদি চাও যে আমি নোটস কিনে পড়বো, ঠিক আছে, বা ইবুক বা হার্ড কপি বই কিনবো, তাহলে আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার বা এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এগুলোতে যোগাযোগ করো যে কোনো বই পারচেজ করার জন্য, এবং কোনো সমস্যা হলে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো। সো থ্যাংক ইউ আজকের জন্য। আশা করছি এই পিডিএফগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আমি প্রোভাইড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। সো থ্যাংক ইউ আজকের জন্য।